তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সেকেন্ড যে মাইনর অর্থাৎ MN6 পেপার হিস্ট্রি অফ ইন্ডিয়া 1526 থেকে 1605 এই পেপারের দুটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। মুঘল সম্রাট আকবর 1571 খ্রিস্টাব্দে মুঘল সামরিক ও অসামরিক প্রশাসনে এক যুগান্তকারী পরিবর্তন আনেন, যা মনসবদারি ব্যবস্থা নামে পরিচিত। আরবি শব্দ মনসব এর আক্ষরিক অর্থ হল পদ, স্থান বা মর্যাদা। মুঘল প্রশাসনে কর্মরত রাজকর্মচারীদের পদমর্যাদা, বেতন এবং সামরিক দায়িত্ব এই ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত হতো। এবার মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য, প্রথম হচ্ছে সম্রাট কেন্দ্রিক নিয়োগ, পদোন্নতি এ পদচ্যুতি। মনসবদারি ব্যবস্থায় ক্ষমতার চূড়ান্ত কেন্দ্র ছিল স্বয়ং সম্রাট। মনসবদারদের নিয়োগ, পদোন্নতি এবং পদচ্যুতি সম্পূর্ণভাবে সম্রাটের ইচ্ছাধীন ছিল। এখানে মেধা, বিশ্বস্ততা, যোগ্যতাই ছিল মূল মাপকাঠি, ধর্ম, জাতপাত, বংশ পরিচয় নয়। এর ফলে মুঘল প্রশাসনে একটি রাজানুগত এবং ধর্মনিরপেক্ষ আমলাতন্ত্র গড়ে ওঠে। পরের পয়েন্ট হচ্ছে জাট ও সাওয়ার পদ। জাট ও সাওয়ার পদ কি বলা হচ্ছে দেখো, 1595 থেকে 96 খ্রিস্টাব্দে মনসবদারি ব্যবস্থায় জাট ও সাওয়ার নামক দুটি পদের উদ্ভব ঘটে, যা এই ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঐতিহাসিক এম আতোয়ার আলীর মতে জাট দ্বারা একজন মনসবদারের ব্যক্তিগত মর্যাদা এবং বেতনের পরিমাণ নির্ধারিত হতো, আর সাওয়ার দ্বারা বোঝাতো সেই মনসবদারকে ঠিক কতজন অশ্বারোহী, সৈন্য ও ঘোড়া রক্ষণাবেক্ষণ করতে হবে। তারপরে মনসবদারদের শ্রেণীবিভাগ। আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে 66টি স্তরের মনসবদারদের কথা উল্লেখ করলেও বাস্তবে 33টি স্তরের অস্তিত্ব পাওয়া যায়। সর্বনিম্ন মনসব ছিল 10 জনের এবং সর্বোচ্চ ছিল 10,000। জাট ও সাওয়ার এর সংখ্যার অনুপাতের ভিত্তিতে মনসবদারদের 3টি শ্রেণীতে ভাগ করা হতো। প্রথম শ্রেণী, যখন কোনো মনসবদারদের সাওয়ার সংখ্যা তার জাট সংখ্যার সমান হতো। দ্বিতীয়, যখন মনসবদারদের সাওয়ার সংখ্যা জাট সংখ্যার অর্ধেক বা তার বেশি হতো। তৃতীয় হচ্ছে যখন মনসবদারদের সাওয়ার সংখ্যা তার জাট সংখ্যার অর্ধেকের কম হতো। এবার বেতনের প্রকৃতি। মনসবদারদের বেতন নগদ অর্থে বা জায়গির প্রদানের মাধ্যমে দেওয়া হতো। যারা রাজকোষ থেকে নগদে বেতন পেতেন তাদের বলা হতো নগদী, এবং যারা জমির রাজস্ব থেকে বেতন নিতেন তাদের বলা হতো জায়গিরদার। তবে এই জায়গিরদারদের ওপরে তাদের কোনো চিরস্থায়ী বা বংশানুক্রমিক মালিকানা ছিল না। সম্রাট চাইলে তাদের অন্য জায়গিরে বদলি করতে পারতেন। তারপর হচ্ছে অবংশানুক্রমিক পদ ও বাজেয়াপ্ত নীতি। এখানে কি বলা হচ্ছে দেখো, মনসবদারি পদটি কোনোভাবেই বংশানুক্রমিক ছিল না। কোনো মনসবদারের মৃত্যু হলে বা তাকে বরখাস্ত করা হলে তার পদটি বাতিল হয়ে যেত। রাষ্ট্র বাজেয়াপ্ত নীতির মাধ্যমে মৃত মনসবদারের সমস্ত সম্পত্তি ও জায়গির পুনরায় অধিগ্রহণ করত। ফলে জমিদারদের মধ্যে স্বাধীন জমিদার হয়ে ওঠার প্রবণতা হ্রাস পায়। তারপর দাগ ও হুলিয়া প্রথা। সেনাবাহিনীর দুর্নীতি রুখতে এবং দক্ষতা বজায় রাখতে সম্রাট আকবর আলাউদ্দিন খলজির প্রবর্তিত দাগ অর্থাৎ ঘোড়াকে চিহ্নিত করা বা মার্ক করে দেওয়া, আর হুলিয়া বা চেহারা সৈন্যদের শারীরিক বিবরণ লিপিবদ্ধ করার প্রথা কঠোরভাবে মনসবদারি ব্যবস্থায় প্রয়োগ করে। এর ফলে মনসবদাররা যুদ্ধের সময় জাল সৈন্য বা দুর্বল ঘোড়া সরবরাহ করতে পারত না। এবার উপসংহার দিয়ে তোমাদের শেষ করতে হবে। এবার দ্বিতীয় প্রশ্ন, আকবরের প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টি তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। দেখো, আকবর প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি, সেখানে কি বলা হচ্ছে। ভূমিকা। প্রথমে, মুঘল সম্রাট আকবরের রাজত্বকালের শ্রেষ্ঠ এবং দূরদর্শী কীর্তি হল তার প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা। সিংহাসনে আরোহণের পর
তিনি বুঝতে পেরেছিলেন যে একটি শক্তিশালী ও স্থিতিশীল সাম্রাজ্য গঠনের জন্য সুশৃঙ্খল অর্থনীতি একান্ত প্রয়োজন। পূর্ববর্তী আফগান শাসক শের শাহের ভূমি রাজস্ব নীতির ওপর ভিত্তি করে আকবর তার নিজস্ব রাজস্ব ব্যবস্থা সংস্কার শুরু করেন। 1580 খ্রিস্টাব্দে তার সুযোগ্য অর্থমন্ত্রী রাজা টোডরমলের সহায়তায় তিনি যে নতুন বিজ্ঞানসম্মত এবং সুবিন্যস্ত রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করে তা ভারতের ইতিহাসে যাবতী প্রথা বা 10 সালা ব্যবস্থা নামে পরিচিত। তারপরে কি আছে দেখো, যাবতী প্রথার মূল বৈশিষ্ট্য। এখানে প্রথম পয়েন্ট আছে কি, ভূমির সুনির্দিষ্ট ও বিজ্ঞানসম্মত পরিমাপ। যাবতী প্রথার প্রাথমিক এবং প্রধান পদক্ষেপ ছিল সমগ্র কৃষি ভূমির সঠিক পরিমাপ। পূর্বে দড়ি বা কাছি দিয়ে জমি মাপার চল ছিল, যা আর্দ্রতা বা শুষ্ক আবহাওয়ার কারণে ছোট বড় হয়ে যেত এবং কৃষকদের ঠকানো হতো। এর প্রতিকার হিসাবে আকবর ইলাহি গজ মানে প্রায় 33 ইঞ্চি নামক একটি প্রামাণ্য মাপকাঠি প্রবর্তন করে। জমির মাপার জন্য লোহার আংটা সংযুক্ত বাঁশের তৈরি তনব বা জরিপ ব্যবহার করা শুরু হয়। এর ফলে জমির পরিমাপ নিখুঁততা আসে এবং রাজস্ব নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকে। তারপরের পয়েন্ট হচ্ছে উর্বরতা অনুযায়ী জমির বিজ্ঞানসম্মত শ্রেণীবিভাগ। জমির পরিমাপের পর কেবল আয়তনের ওপর নির্ভর না করে জমির উর্বরতা এবং চাষের ধারাবাহিকতার ওপরে ভিত্তি করে কৃষি জমিকে 4টি প্রধান ভাগে বিভক্ত করা হয়। এই ভাগগুলি হলো পোলাজ, যে জমিতে প্রতি বছর নিয়মিত চাষ হয়; পৌরতি, উর্বরতার পুনরুদ্ধারের জন্য যে জমি 1 বা 2 বছর ফেলে রাখা হয়; চাঁচর, যে জমি 3-4 বছর পতিত থাকে; এবং বাঞ্জার, 5 বছরের 5 বা তার বেশি বছর ধরে পতিত থাকা অনুর্বর জমি। এর মধ্যে পোলাজ ও পৌরতি জমি থেকে নিয়মিত পূর্ণ হারে রাজস্ব আদায় করা হতো এবং চাঁচর ও বাঞ্জার জমি আবাদযোগ্য হলে তবেই ধীরে ধীরে কর আরোপ করা হতো। এবার আছে কি 10 সালা ব্যবস্থা বা 10 বছরের গড় নির্ধারণ। যাবতী ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল রাজস্ব নির্ধারণের পদ্ধতি। 1570 থেকে 1580 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 10 বছরে বিভিন্ন ফসলের উৎপাদন এবং স্থানীয় বাজারের গড় মূল্যের একটি পুঙ্খানুপুঙ্খ হিসাব তৈরি করা হয়। এই 10 বছরের গড় উৎপাদনকে 1/3 রাষ্ট্রের রাজস্ব বা কর হিসাবে নির্দিষ্ট করা হয়। কৃষকদের সুবিধার্থে এই কর শস্যের পরিবর্তে নগদ অর্থে মেটানোর সুযোগ ছিল। এর জন্য সাম্রাজ্যকে একাধিক দস্তর বা অঞ্চলে ভাগ করে স্থানীয় বাজার অনুযায়ী অলম বা মূল্য তালিকা তৈরি করা হয়েছিল। পাট্টা ও কাবুলিয়ত প্রথা এবং কৃষক দরদি নীতি। আকবরের রাজস্ব নীতিতে কৃষকদের অধিকার সুরক্ষিত করার চেষ্টা করা হয়েছিল। কৃষকদের জমির ওপর রাজস্ব এবং তাদের পদেয় করের পরিমাণ সুনির্দিষ্টভাবে উল্লেখ করে রাষ্ট্রীয়ভাবে পাট্টা বা দলিল প্রদান করা হতো। বিনিময়ে কৃষকরা নির্দিষ্ট কর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আকবরকে কাবুলিয়ত নামে চুক্তিপত্র দিত। এর ফলে মধ্যস্থতাভোগীদের দৌরত্ব হ্রাস পায়। এছাড়া খরা, দুর্ভিক্ষের মতো প্রাকৃতিক বিপর্যয়ে কৃষকদের তাকাবি বা স্বল্প সুদের কৃষি ঋণ প্রদান করা হতো এবং অনেক ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে রাজস্ব মুকুব করা হতো। এবার হচ্ছে সুশৃঙ্খল রাজস্ব প্রশাসন গঠন। এই বিশাল ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আকবর একটি দক্ষ আমলাতন্ত্র গড়ে তোলেন। আমিল, কুনোগো, তারপর হচ্ছে পটোয়ারি এবং সিকদার নামক কর্মচারীরা রাজস্ব আদায় এবং হিসাব রক্ষণের দায়িত্বে থাকতেন। কর্মচারীদের দুর্নীতির হাত থেকে কৃষকদের রক্ষা করার জন্য কড়া নির্দেশিকা ছিল এবং কৃষকদের সাথে সদয় ব্যবহারের দিকেও নির্দেশ দেওয়া হয়েছিল। উপসংহার: পরিশেষে বলা যায়, আকবরের প্রবর্তিত যাবতী প্রথা মুঘল ভারতের আর্থসামাজিক ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ। যদিও কিছু দুর্নীতিবাজ স্থানীয় আমলা বা জায়গিরদারদের কারণে প্রান্তিক কৃষকরা মাঝে মাঝে শোষণের শিকার হতো, তবুও তাত্ত্বিক ও পরিকাঠামোগত দিক থেকে এটি ছিল অত্যন্ত
কৃষক বান্ধব এবং আধুনিক একটি ব্যবস্থা। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ দুটি বড় প্রশ্নের উত্তর।